কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে বাইলা ভোমরা, ময়ূর বেশেতে সাজইন রাধিকা। চুয়াচন্দন ফুলের মালা সখীগণে লইয়া আইলা, কৃষ্ণ দিলা রাধার গলে বাসর হইল উজালা। বাসর হইল উজালা গো, বাসর হইল উজালা, ময়ূর বেশেতে সাজইন রাধিকা। জাস্ট অসাম। এই ভিওর সাথে গানটা গেয়ে জাস্ট ফাটিয়ে দিয়েছি শান্ত। নওশাদ ঠিকই বলেছে, মনটাই ভালো হয়ে গেছে। এভরিওয়ান পুট ইউর হ্যান্ডস টুগেদার। গাইস, অনেক হইছে, এবার আমি যাই। এমনি তো ভোরবেলায় জাস্ট তোমাদের জন্য আমি এই আড্ডাতে নাম দিয়েছি এবং এসেছিও। এবার আমি ঘুমোতে যাই। হ্যাভ ফান। শান্ত প্লিজ, আর একটু থাক। নো ওয়ে। আমি আর এই পৃথিবীতে থাকার যোগ্য না। আমি এই পৃথিবীতে আর বাঁচতে চাই না। এই জীবনের চেয়ে মরণ ভালো। পাহাড়ের উপর ঘাসগুলো কেমন পিচ্ছিল হয়ে আছে। বেছে বেছে চিম্বুক পাহাড়ের উপরে উঠেছি। এটা নাকি বান্দরবনের বিখ্যাত পাহাড়, লাফ দিলে নির্ঘাত মৃত্যু। আমার প্রচুর ভয় করছে, কিন্তু না, আজ সুইসাইড করেই ছাড়ব। এই জীবন আর রাখবো না আমি। আহানা, তোমাকে পারতেই হবে। কিন্তু এটা তো পিচ্ছিল কেন? এমনিতেও আমার সাহস কম, তার উপর সুইসাইডের জায়গাটা তো ভয়ঙ্কর হলে কিভাবে কি? বাপরে বাপ। আহানা পেছন ফিরে রোডের দিকে চলে গেল। রোড শুকনা, এখান থেকে লাফ দিতে সহজ হবে, ভয়ও লাগবে না। এবার মরবেই মরবে, যে করেই হোক। আহানা চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। আল্লাহ, মাফ করে দিও, আমি বাধ্য হয়ে এমনটা করছি। তুমি তো সব জানো। এবার যেন ঠিকঠাকভাবে মরতে পারি। 1 2 3। এই! আহানা শান্তর জ্যাকেট টেনে ধরে চোখ বন্ধ করে আছে। এই নিয়ে কতবার যে সুইসাইড করতে চেয়েছে, পারছেই না। ভয়ও করে, আবার জীবন তাকে বাঁচতেও দেয় না। মরবে কি মরবে না, সেটাই ঠিক করতে পারে না সে। আজ আবারও বেঁচে গেল। এই, বেঁচে আছেন নাকি মরে গেছেন? ইজ ইট ব্রেন স্ট্রোক অর হার্ট অ্যাটাক, নাকি স্পট ডেড? কোনটা? মরে গেছেন? না মরলে আমার বুক থেকে মাথা তুলুন, না হলে ধাক্কা মেরে সত্যি সত্যি পাহাড় থেকে ফেলে দেব। আহানার হুঁশ আসতেই শান্তকে ছেড়ে দূরে সরে গেল সে। শান্ত হাত দিয়ে নিজের থুতুনির কিনারায় থাকা চাপদাড়ি ঘষে জ্যাকেটের কলার থেকে সানগ্লাস নিয়ে পড়তে পড়তে গালটা একটু বাঁকা করল কিছুটা তাচ্ছিল্য করে। তারপর আহানার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। চেহারা তো মাশাল্লাহ, তো মরার শখ জাগছে কেন? তাও আমার সামনে। আপনাকে এখন না বাঁচালে আমার জাহান্নামেও জায়গা হতো না। কেন যে হাঁটার সময় এদিকে তাকাতে গেলাম আমি? আজব সব মানুষ থাকে বান্দরবনে। বান্দরবনের বান্দর একটা। আহানা চুপ করে শান্তর মুখের দিকে তাকিয়ে আছে। শান্ত জ্যাকেটের চেন টানতে টানতে কিছু দূর যেয়ে থেমে পেছন ফিরে আবারও তাকালো আহানার দিকে। নেক্সট টাইম মরার আগে এত সময় নষ্ট করবেন না। সোজা জায়গায় দাঁড়িয়ে এক লাফ দেবেন। স্টে অ্যান্ড জাম্প। ওকে, এই যে এমন করে সোজা নিচে গিয়ে পড়বেন। চোখ খুলে দেখবেন আপনি মরে গেছেন। হাত এক জায়গায়, মাথা আরেক জায়গায়, পা তো কোথায় পড়বে বুঝতেই পারবেন না। আহানা মুখ বাঁকিয়ে বলল, আমি বান্দরবনের বান্দর? আমি ঢাকাইয়া মাইয়া। হোয়াট এভার। যেমন করে শিখাইলাম তেমন করে সুইসাইড করেন, 100% মরবেন, গ্যারান্টি দিতে পারি। কথাটা বলে শান্ত মুখ বাঁকিয়ে চলে গেল। আহানা শান্তর চলে যাওয়া দেখছে। তারপর পাহাড়ের নিচের দিকে তাকিয়ে বুকে থুতু দিয়ে নাউজুবিল্লাহ পড়তে পড়তে উল্টো পথে হেঁটে চলে গেল। শান্ত হোটেলে ফিরে নিজের রুমে এসে শুয়ে পড়েছে। খুব ঘুম পাচ্ছে তার। ভোরবেলায় ওঠা অনেক টাফ, আর শীতকাল হলে তো কথাই নেই। জাস্ট ভোরবেলার দৃশ্য দেখার জন্য নওশাদ, রিয়াজ আর সূর্য মিলে তাকে এত ভোরে উঠালো। আবার গানও গাইতে হলো। ঘুমের ঘোরে কি গান গেয়েছে কে জানে। এখন ঘুম হবে, কোনো কথা হবে না। ধুর,
আজও সুইসাইড করা হলো না। আর ওই লোকটা যেভাবে করতে বলল, আমার তো এখন আরও ভয় করছে। কি করব? কেমনে করব? এই আহানা, কি তুই এত ভোরে কই গেছিলি? তোকে খুঁজতে খুঁজতে আমার জান বের হয়ে আইছিল। আমি আসলে একটু ঘুরতে গেছিলাম। ম্যাম যদি জানে তুই টিমের সাথে না বেরিয়ে একা বের হয়েছিলি তো ধরে কেলানি দিত। ম্যাম এখনও ঘুমায়, জানা আছে আমার। এখন চল ঘুমাবি, আমাকে না বলে বের হবি না। তোর আম্মু আমাকে বলেছে তোকে দেখে দেখে রাখতে। মা ফোন দিয়েছিল? না। কেন তুই ফোন নিসনি সাথে করে? সুইসাইড করতে আবার কেউ ফোন নেয় নাকি? কিছু বললি? না, কিছু বলিনি। চল যাই। এই শান্ত, ওঠ। আর কত ঘুমাবি? আরে আমরা এখন নাস্তা করে ঘুরতে বের হব। তোরা যা, আমি 5 মিনিটে আসছি। চল আমরা যাই। শান্তর 5 মিনিট মানে 2 মিনিটে রেডি হয়ে আমাদের আগেই রেস্টুরেন্টে পৌঁছাবে। শান্ত ফ্রেশ হয়ে জ্যাকেট পরে বেরিয়ে পড়ল নওশাদ রিয়াজের সাথে। রেস্টুরেন্টে বসে রুটি মুখে দিতেই চোখ পড়ল ভোরবেলা সেই বান্দরবনের বান্দরটাকে, মানে আহানাকে। একটু দূরেই সে দাঁড়িয়ে আছে, তার আশেপাশে অনেকগুলো মেয়েও আছে। সে উকি দিয়ে পাহাড়ের নিচের দিকে তাকাচ্ছে বারবার, আবার মাথা উঁচু করে পাহাড়ের উপরেও তাকাচ্ছে। এখনও সুইসাইড করেনি। এসব ভিতর ডিম আবার সুইসাইডের ডিসিশন নেয়? এটা তো মেন্টাল রোগী, এর পাবনায় ভর্তি করানো উচিত। কিরে শান্ত, কি ভাবিস এত? নাথিং। মা গো মা, সুইসাইডের জন্য পন্থা খুঁজতে হবে। পাহাড় থেকে লাফ দিলে যদি পা ভেঙে যায় আর আমি না মরি, তাহলে সংসার চালাবে কে? মরলে একেবারেই মরতে হবে, আর না মরলে যেন হাত পা না ভাঙে। এমন কিছু কি আছে যাতে সাথে সাথে মরা যাবে? শান্ত, জিপে ওঠ। শান্ত আহানার দিকে তাকিয়ে দুষ্টুমির একটা হাসি দিয়ে জিপে উঠল। আহানা এখনো শান্তকে দেখতে পায়নি। সবার সাথে রেস্টুরেন্টে গেল নাস্তা করতে। আহানাদের ভার্সিটি থেকে সবাই মিলে বান্দরবন এসেছে ঘুরতে। সব মেয়ে, ম্যাডাম 2 জন আর স্যার 2 জনও এসেছেন সাথে। শান্ত আর তার কিছু ফ্রেন্ডও একসাথে ঘুরতে এসেছে। হ্যালো তাহসিন, মাকে গিয়ে দেখে আসছো? কি অবস্থা মায়ের? স্যার, ম্যাম ইজ ফাইন। আমি নার্সকে টাইমলি ওষুধ দেওয়ার কথা বলে এসেছি। ওকে, কোনো কিছুতে যাতে ভুল না হয়। স্যার ডোন্ট ওয়ারি। ওকে বাই। গান ধর সবাই। কেমন নিরামিষ হয়ে আছিস তোরা? ব্যাপার কিরে? জাতি ধরে ধরে গান গাওয়াইতে হয়। স্বয়ং শিল্পী আমাদের সাথে থাকার পরেও সে গান করে না। শান্ত, কিসের রাগারাগি তোর আমাদের সাথে? রাগ নয় রিয়াজ, মায়ের জন্য চিন্তা হচ্ছে, তার উপর তোরা ভোরবেলায় উঠিয়ে দিয়ে আমার মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছিস। এখন গান গাওয়ার মুড নেই, তোরা গান কর। তা হচ্ছে না, আমরা টোন লাগাচ্ছি, তুই গান গাইবি। দরকার হলে আমরা তোর সাথে গলা মেলাবো। আর নওশাদ, ইউটিউবের ব্লগটার কি হলো? আমরা জিপে উঠেছি, 10 মিনিট হয়ে এসেছে, আর তুই এখনো ক্যামেরা ধরলি না? আরে দেখ না, আমাদের সাথে অনেকগুলো মেয়ের দলের জিপও আসছে মনে হয়। তোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ কমে যাচ্ছে। ক্যামেরা দে বেয়াদ্দব। আমি ভিডিও করব, তুই শান্তর সাথে গান ধরবি। ফাইন, আমার এই ভাঙা গলায় তোর এই ভিডিওতে কত ভিউ আসে আমিও দেখব। তোর কাউ কাউ কেটে শান্তর গানটা রাখবো, আর তোর কাউ কাউ টোনটার বাদে অন্য কাউকে যোগ করে দেব। রিয়াজ, তোরে এখন আমি জিপ থেকে ধাক্কা মেরে ফালাবো। এই, তোরা কি থামবি? আমার মাথা ছিঁড়ে যাচ্ছে আর তোরা ক্যাচ ক্যাচ করেই যাচ্ছিস। ওকে, আই কোয়াইট। রিয়াজ, ভিডিও কর। ওকে। শান্ত, গান ধর। কৃষ্ণপ্রেমের প্রেমিক যারা নাচে গায়ে খেলে তারা, কুলমানের ভয় রাখে না ললিতার বিশুখা। ললিতার বিশুখা গো ময়ূর বেশতে সাজুইন রাধিকা। ওকে গাইস, আমরা এখন এসে পড়েছি দেবতা ঘুমে। দেখো, এখানে পানি আর পানি।
লাইনেটা কেটে বল, দেখেন এখানে কত সুন্দর পানি। তোর উল্টাপাল্টা ডায়লগে মানুষ কমেন্ট সেকশনে ফানি কমেন্ট করে। শান্ত, তুই আমারে ধর, না হলে রিয়াজরে আজ আমি পানিতে চুবাবো। আমি বসে তোর চুবানি খাবো, তাই না? তোদের দুটোকে এখন আমি পানিতে চুবাই ধরেই রাখবো, একদম উঠাবো না। সারাদিন সাপ বেজির মতন ঝগড়াই করিস তোরা। দেবতা ঘুমে এসে জিভ থামলো অবশেষে। শান্ত জিভ থেকে নিচে পা রাখতেই দূরের কিছু মেয়ে জ্বলে উঠেছে। শান্ত বুঝতে পেরে মুচকি হেসে সানগ্লাস খুলতেই মেয়েগুলো এবার লাফিয়ে উঠল। নওশাদ, এরকম ঢুলিস না তো, মেয়েগুলো শান্তকে দেখে এরকম করছে। হ, আমি তো ঢুলতেছি, ওই যে আরেক জিপে করে একদল মেয়ে আসতেছে, সেদিকে তাকিয়ে দেখ। শান্ত সানগ্লাসটা হাতে নিয়ে মেয়েগুলোর পাশ দিয়ে হেঁটে চলে গেল। ইস ইস, হাউ কিউট। শান্ত গায়ের জ্যাকেট খুলে ভেলার কাছে এসে দাঁড়ালো। চিকন বাঁশ দিয়ে তৈরি ভেলা। একটা ভেলায় কমপক্ষে 12-13টা বাঁশ আটকানো হয়েছে। বাঁশগুলো রঙিন গাঢ় হলুদ রঙের, কমলা রঙেরও আছে। দর্শনার্থীদের বসার জন্যই বাঁশগুলোকে সুন্দর করে সেট করানো হয়েছে। নৌকার চেয়েও ভেলাতে বসতে জোস একটা ফিলিং আসে। যাদের ইচ্ছে তারা ভেলায় বসবে, আর যাদের ইচ্ছে নেই তারা নৌকায় বসবে। শান্ত নিচু হয়ে জিন্সটা হাত দিয়ে হাঁটুর নিচ পর্যন্ত উঠালো। তারপর চশমাটা জ্যাকেটে ঢুকিয়ে জ্যাকেটটা কোমরে গিট্টু দিয়ে বেঁধে নিয়ে ভেলায় এসে বসে পড়ল। পা রাখতেই ভেলাটা প্রথমেই নড়ে চড়ে উঠছে। শান্ত মুচকি হেসে হাত দিয়ে পানি ছুঁয়ে দেখল। নওশাদ ঢোক গিলে 1 পা এগোচ্ছে তো 3 পা পিছাচ্ছে। রিয়াজ ওকে ধরে টেনে নিয়ে আসছে। তারপর ভয়টা কাটিয়ে শান্ত নৌকায় উঠে পড়েছে তারা। এবার হবে ভেলা ড্রাইভ। রেডি, স্টিডি, গো। দুই পাশে পাহাড়, মাঝখানে সরু পানির পথ। একের পর এক ভেলা সেখান দিয়ে পার হয়ে যাচ্ছে। মনে হয় ট্রাফিক জ্যাম। জায়গাটা এত ফেমাস যে এখানেই দর্শনার্থীদের সংখ্যা বেশি। শান্ত হাতে বাঁশ নিয়ে ভেলা বাইতে বাইতে এগোনো শুরু করে দিয়েছে। নওশাদের এবার বেশ লাগছে। এতই ভালো লাগছে যে সে বাঁশ দিয়ে পানি ডিঙাতে ডিঙাতে স্পিড বাড়িয়ে দিয়েছে ভেলার। শান্ত পেছন ফিরে বলল, তোরে সত্যি সত্যি এবার ফালাবো পানিতে। সরি রে, এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না। এক কাজ কর, তুই চালা, আমরা বসে বসে মনোরম দৃশ্য দেখি। তোরই এক্সাইটমেন্টের কারণে আমরা একটা ভেলা ড্রাইভার পেয়ে গেলাম। মেয়েগুলো ফোন বের করে ভিডিও করছে। বাসায় গিয়ে জুম করে বারবার দেখবে শান্তকে। আসলে তারা শান্তকে আরও আগেও দেখেছে। ইউটিউবে তাদের একটা চ্যানেল আছে যেখানে সাবস্ক্রাইবার অনেক বেশি, বলতে গেলে ফেমাস একটা চ্যানেল। সেই সূত্রেই কম বেশি অনেকেই শান্ত, নওশাদ আর রিয়াজকে চেনে। আহানাদের জিপ এসে সবেই থামলো দেবতাখুমে। আহানা পানির দিকে তাকিয়ে ভাবল, এখানে পড়লে তো বেশি কষ্টের মৃত্যু হবে না, আর আমি তো সাঁতারও জানি না। হ্যাঁ, সুযোগ বুঝে একটা ট্রাই মারতে হবে। একদম মাঝখানে গিয়ে লাফ দিয়ে দেব। তার জন্য একা একটা ভেলায় উঠতে হবে। এই রূপা শোন, তুই তিয়াশাদের সাথে ওঠ, আমি একা ভেলায় উঠব। তোর মাথা কি ঠিক আছে? একা উঠবি? জীবনে ভেলা চালিয়েছিস, নির্ঘাত পানির মাঝখানে গিয়ে পড়বি তুই। তোর কিছু হলে আমি আন্টিকে কি জবাব দেব? আরে হ্যাঁ, আমি কত চালিয়েছি। আমাদের বাসার পাশের সেই পুকুরটায় অনেকবার ভেলা চালিয়েছি আমি। তুই প্লিজ আমাকে একা একটা ভেলার ব্যবস্থা করে দে, প্লিজ প্লিজ। আচ্ছা দেখছি, দাঁড়া। রূপা ম্যামের সাথে কথা বলে অনেক রিকোয়েস্ট করলো। পরে ম্যাম বলল বাড়তি টাকা লাগবে, কারণ ওনারা একটা ভেলায় 3 জন করে বুক করেছেন। আহানা একা উঠতে চাইলে তাকে তার ভাড়াটা দিতে হবে। রূপা এসে আহানাকে ব্যাপারটা জানালো। আহানা নিজের হাতের পার্সের টাকা গুনে হিসেব টিসেব করে বলল, ঠিক আছে। ব্যাস, একা একটা ভেলায় ওঠার বন্দোবস্ত হয়ে গেল তার। বড় করে আবারও শ্বাস নিয়ে সে ভেলায় উঠে বসল। ভেলাটা এত নড়াচড়া করছে যে তার কলিজা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে।
এখন না পারছে উঠে আসতে আর না পারছে চালাতে। তার সাথে সবাই ভেলা চালানো শুরু করে দিয়ে সামনেও চলে গেছে ততক্ষণে। প্রতি এক ভেলাতে ৩ জন করে বসেছে। আহানা ঢোক গিলে চালানো শুরু করলো অবশেষে। একদম কিছু দূর এসে চোখ বন্ধ করে লাফটা দিয়েই দিল শেষমেশ। সেই ছেলেটা বলেছিল সময় নষ্ট না করতে, তাই আর ১ সেকেন্ডও দেরি করল না। আহানা চোখ খুলে দেখল সে মরে নাই এখনো, হাত পা সবই ঠিক আছে। আসলে দেবতা খুমের শুরুতে যে পানি থাকে সেটা অতটা গভীর না, গলার নিচ পর্যন্ত, পড়লেও ডোবা যায় না। আশেপাশে সবাই যারা ভেলাতে করে যাচ্ছিল তারা আহানার দিকে বোকার মতন চেয়ে আছে। আহানা নিজেও বোকার মতন সবার চাহনি দেখে যাচ্ছে। পরে যখন বুঝলো তার এবারের সুইসাইডের প্ল্যানটাও নষ্ট হয়ে গেছে, তখন সবার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে দিল সে। যারা এতক্ষণ চেয়েছিল তারাও হেসে দিল আহানার দাঁত কেলানি দেখে। আহানা কখনো লজ্জাকর কোনো সিচুয়েশনে পড়লে নিজেই হেসে দেয়, যার কারণে অন্যরাও তাকে লজ্জা দেওয়ার মতো কিছু বলার সাহস করে না, তারাও হেসে দেয়। তো আপাতত সে ভেলাটা ধরে পানি থেকে ওঠার চেষ্টা করছে। গায়ের হালকা হলুদ রঙের লং ফ্রকটা ভিজে গেছে। এখন তার নিজের কাছে অনেক খারাপ লাগছে। মরলে মরতাম, আবার বাঁচতে গেলাম কেন? সুইসাইড করতে গিয়ে যারা বেঁচে যায় তারপর যে সিচুয়েশনটা তাদের সামনে আসে সেটা অনেক লজ্জাকর। যেমন এখন আমাকে লজ্জায় পড়তে হলো। এই জামা শুকাবে কখন? কীরকম বৃষ্টি লাগছে আমাকে, ধুর। আহানা অনেক কষ্টে ভেলায় উঠে বসল। তারপর চুলগুলো ঝুঁটি করা থেকে খুলে পিঠের উপর ঝেড়ে দিয়েছে, যাতে ভেজা পিঠটা না দেখা যায়। সে চায় না কেউ তাকে ভেজা জামায় এরকম বৃষ্টি লুকে দেখুক। ওড়নাটা গায়ে পেঁচিয়ে ঘাপটি মেরে সে বসে আছে, কি করবে সেটাই ভাবছে। বাকিরা সবাই তাদের ভেলা চালানোয় ব্যস্ত হয়ে পড়েছে। এতক্ষণ সার্কাস দেখছিল, আহানার কাণ্ড কারখানা দেখছিল। আহানা মুখটা ফ্যাকাশে করে বাঁশটা হাতে নিল আবার। ভেলায় ওঠার আগেই পানির গভীরতা চেক করা উচিত ছিল। শুধু শুধু এখন এত কিছু হলো, টাকাও নষ্ট হলো আর ভিজেও একাকার হলো। আহানা বাঁশ দিয়ে পানি বাইতে বাইতে যাচ্ছে, মাঝে মাঝে থেমে থেমে গায়ের ওড়না দিয়ে গা ঢাকছে। হঠাৎই গা ঢাকার সময় দুম করে মাথায় কি যেন একটা পড়ল তার, একটা কালো জ্যাকেট। জ্যাকেটটা ভালো করে দেখে সে উপরে তাকালো। 3টা ছেলের পাশে একটা ভেলায় দাঁড়িয়ে পাশে বিরাট পাহাড়টার সাথে লেগে ছবি তুলছে একজন আরেকজনের সাথে। তার মধ্যে একজনকে সে চিনতে পারল। এটা তো সেই ছেলেটা যে সকালে ওকে বাঁচিয়েছিল। শান্ত এদিক ওদিক তাকিয়ে তারপর নিচে তাকালো। আহানা বোকার মতন হাতে জ্যাকেটটা নিয়ে ওর দিকে চেয়ে আছে। ও ইচ্ছে করে আহানার গায়ে নিজের জ্যাকেটটা ফেলেছিল। তারপর গাল ফুলিয়ে বলল, জ্যাকেটটা পরে আমাকে উদ্ধার করেন। যেমন করে শিখাইলাম তেমন করে সুইসাইড করতে পারেন নাই। জামা শুকাইলে আমাকে খুঁজে বের করে আমার জ্যাকেট আমাকে ফেরত দেবেন। বাই দ্য ওয়ে, আমার চোখের সামনে কোনো মেয়ে বিপদে পড়লে আমি হেল্প করি। যাই হোক, আপনার মরতে মন চাই তাই তো? এই যে এই পাহাড়টা দেখছেন, এটাতে উঠে লাফ দিয়ে দিন, দুম করে পানিতে পড়বেন। নিচে পাথরের সাথে মাথা ফেটে আপনি ডেড। নিন, জলদি করুন। আহানা জ্যাকেটটার দিকে চেয়ে রেগেমেগে শান্তর গায়ে সেটা ছুঁড়ে মারল। তারপর বলল, কি সমস্যা আপনার? আমি যেমন ইচ্ছে তেমন করে মরব, আপনার এত কি? আরেক দিকে ফিরে থাকলেই তো হয়। আপনাকে কে বলেছিল সকালবেলা আমাকে বাঁচাতে? কেউ বলে নাই, আমি দেখে ফেলেছিলাম তাই। তখন যদি আমি আপনাকে দেখেও না বাঁচাইতাম তাহলে আমার গুনাহ হতো। খুব ধার্মিক গিরি দেখাচ্ছেন, তা মাথার টুপি কই? শুনেন, মাথায় টুপি পরলেই সেটা ধার্মিকতা প্রকাশ করে না। 100 হাত দূরে থাকেন আমার থেকে, আমাকে হেল্প করতে আসবেন না একদমই। ঢং দেখায় যত সব। কি বললেন, আমি ঢং দেখাই? শান্ত রেগে আহানাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। তারপর বলল, কিছু কিছু মেয়ে হেল্প পাওয়ারও যোগ্য না।
এই শান্ত, এটা তুই কি করলি? আর মেয়েটাকে চিনিস নাকি? শুরুতে এমন ঝগড়া করছিস কেন? আল্লাহ, মেয়েটা মরে যাবে তো। কচু মরবে। এই মেয়ের হচ্ছে কই মাছের প্রাণ। 100 বার সুইসাইড করার ট্রাই করছে, একবারও মরে নাই। আজও মরবে না দেখিস। আহানা পানিতে বসে গাল ফুলিয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। ওকে গাইস, চলো আমরা ফিরে যাই। শান্ত তার হাতের জ্যাকেটটা নিয়ে আবারও আহানার গায়ে ছুঁড়ে মেরে ভেলায় বসে বাসাতে নিয়ে ভেলা বাইতে বাইতে চলে গেল। আহানা রাগে গজগজ করছে। শেষে কতগুলো ছেলে ভেলা নিয়েও সামনে দিয়ে যাওয়ার সময় সিটি মারতে মারতে যাচ্ছে দেখে বাধ্য হয়ে সে জ্যাকেটটা পরে নিল। কিরে, বললি না তো মেয়েটাকে? কেউ না, একটা বান্দর, আর কিছু না। এটাই ওর পরিচয়। আহানা ভেলা থেকে নেমে এদিক ওদিক তাকালো। শান্তকে কোথাও দেখতে পেল না। তারপর জ্যাকেটটা হাতে নিয়ে হাঁটা ধরতেই তার ভার্সিটির সবাইকে খুঁজে পেয়ে গেল সে। রূপা চোখ বড় বড় করে বলল, কিরে, তোর হাতে এটা কার জ্যাকেট? কারণ না। কারণ না মানে? এটা আবার কেমন কথা? যার জ্যাকেট তার নাম কারণ না? তোর মাথা গেছে। যাই হোক, আগে বল এরকম ভিজেছিস কি করে? আসলে ভেলা থেকে পড়ে গিয়েছিলাম আমি। এই জন্যই বারবার বলেছিলাম একা একা ভেলায় উঠিস না। এখন হলো তো, চল এখন আরেক জায়গায় যাব আমরা। আহানা পেছন ফিরে একবার তাকালো। শান্তকে পেলে ওর মুখে জ্যাকেটটা মেরে চলে আসবো আমি। বেয়াদব একটা ছেলে, আমাকে অপমান করলো। আমি মরি তো ওরা তো কি আমাকে বাঁচানোর? বেয়াদব একটা। শান্ত এসে জিপে বসেছে। নওশাদ ক্যামেরা ধরেছে ওর দিকে। শান্ত দেবদাখুম নিয়ে কিছু তথ্য বলে যাচ্ছে দর্শকদের কাছে। হঠাৎ বাম পাশ থেকে ওর জ্যাকেটটা এসে ওর মুখের উপর পড়ল দুম করে। শান্ত এক হাত মুঠো করে রেখেছে রাগে। কাজের সময় কেউ ডিস্টার্ব করলে মানুষটাকে খুন করতে মন চায় ওর। রেগে মুখ থেকে আরেক হাত দিয়ে জ্যাকেটটা সরিয়ে পাশে তাকিয়ে দেখলো আহানা মুখটা বাঁকিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। কোমরে হাত রেখে বলল, আমাকে খোঁচা মারলে আমিও খোঁচা মারব। আমাকে অপমান করলে আমিও অপমান করব। আমাকে পানিতে ভিজাইলে আমিও পানিতে ভিজাবো। এটা বলেই আহানা পেছন ফিরে চলে গেল। শান্ত এখনো রাগী লোক নিয়ে সেদিকেই চেয়ে আছে। কিরে শান্ত, লাস্টে বলল যে পানিতে ভিজাবে, কই ভিজাইল? শান্ত তাচ্ছিল্য করে হাসি দিয়ে জ্যাকেটটা পরতে পরতে বলল, বললেই হলো আর কি। এসবের জন্য সাহস লাগে। শান্তকে টেক্কা দেওয়া এত সহজ না। আসতেছে রে, বামে তাকা। রিয়াজের কথা শুনে শান্ত বাম পাশে তাকালো। আহানা হনহনিয়ে এগিয়ে আসছে। হাতে ওড়না। শান্ত ভেবেছিল পানি আনতে গেছে, এখন দেখি ওড়না খুলে আসছে। আহানা শান্তর কাছে এসে হাত থেকে ওড়নাটা গুটিয়ে নিয়ে শান্তর মাথার উপর দিয়ে চিপে দিল। ভেজা ওড়না থেকে এক গাদা পানি এসে সব শান্তর গায়ে পড়ল। নওশাদ, রিয়াজ মুখে হাত দিয়ে চেয়ে আছে সেদিকে। শান্ত আশ্চর্য হয়ে গেছে, এটা কি হলো। আহানা ওড়নাটা এবার ঝেড়ে গায়ে দিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল, আর কিছুই বলল না। রিয়াজ বলল, এই মেয়েটার সাহস কত দেখলি তোরা? তারপর শান্তর কর্ধ দেখে কিছুটা ভয় পেয়ে বলল, থাক শান্ত, বাদ দে এসব, চল আমরা যাই। শান্ত পকেট থেকে রুমাল নিয়ে মুখ মুছতে মুছতে বলল, এরে আমি ছাড়ব না। মেয়েটার যে জিপ আছে ওটা ফলো করতো। শান্ত, বাদ দে না প্লিজ। না নওশাদ, বাদ দেব না। মেয়ে হয়ে এত সাহস দেখায় আমাকে, এরে তখন না বাঁচাইলেই হইতো। এর তো মরাই উচিত। এবার আহানাদের জিপ যাচ্ছে আলীর গুহার দিকে। এটাকে আলীর সুড়ঙ্গও বলা যায়। রহস্যময় একটা গুহা। বান্দরবন জেলার আলীকদম উপজেলায় অবস্থিত গুহাটি। মাতামুহুরী ও টোকাই নামক একটা খালের পাশ ঘেঁষে গুহাটির উৎপত্তি। এই গুহা নিয়ে রহস্যের কোনো শেষ নেই। মোট মিলিয়ে 3টি গুহা এখানে। সবগুলো একসাথে দেখতে হলে 2 ঘন্টা সময় লাগতে পারে। গুহাটির আগে কিছু দূরে এসে এক এক করে সব জিপ থামছে।
প্রথমে সিঁড়ি বাইতে হবে, তারপর পাহাড় বাইতে হবে। সবাই হাতে হাতে মশাল নিয়ে তৈরি, কারণ গুহাটির ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ভেতরে ঢুকলে সরু পথও আছে, যার কারণে হামাগুড়িরও প্রয়োজন পড়বে। আহানা ভয়ে ভয়ে ঢুকছে। সিঁড়ি শেষ হতেই অন্ধকার শুরু। কেমন স্যাঁতস্যাঁতে পরিবেশ, গা গুলিয়ে আসছে। সবাই একজন আরেকজনের হাত ধরে হেঁটে এগিয়ে যাচ্ছে ভেতরের দিকে। হঠাৎই আহানার হাত ধরে কেউ ওকে কিনারায় টেনে নিয়ে গেল। মুখে হাত রাখায় আহানা জোরেও চিৎকার দিতে পারল না। বুকের ভেতরটা ডিপ ডিপ করছে। আহানা তার হাতের মশালটা উঁচু করে সামনে তুলতেই দেখল শান্ত মুখটা গম্ভীর করে ওর দিকে চেয়ে আছে। আপনি? আবার কি হয়েছে? হাত ছাড়ুন আমার। আপনার খুব মরার শখ, তাই না? তো তো আমি আপনাকে এই চিপাই খুঁটির সাথে বেঁধে চলে যাব। এখানে থাকতে থাকতে এমনিতেই মারা যাবেন, কঙ্কাল হয়ে যাবেন একদম। ইজি না? বেকুবি বন্ধ করুন। আমি কিভাবে মরবো না মরবো সেটা আপনি কেন ডিসাইড করবেন? হাত ছেড়ে দিন, ভালো হচ্ছে না কিন্তু। আমার সাথে যুদ্ধে নেমে আপনিও ভালো কিছু করেননি। আহানা শান্তকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে মশালটা সামনে ধরল। খবরদার, আর একবার আমাকে ধরতে আসলে পুড়িয়ে দেব। শান্ত মুচকি হেসে এগিয়ে আসছে। আহানা ঢোক গিলে পেছাতে পেছাতে পাহাড়ের সাথে লেগে গেছে একেবারে। সরি বলেন আমাকে, তারপর মাফ করব কি করব না সেটা ভাবব। কেন বলবো? কারণ আপনি আমার সাথে মিসবিহেভ করেছেন। আপনি কি করেছিলেন মনে আছে? আমাকে পানিতে ফেলে দিয়েছিলেন, সেটা কি করে ভুলবো? আপনি আমার হেল্পকে ঢং বলেছিলেন। তো কি বলবো? আমি মরি না মরি আপনার এত কি? নিজের চরকায় তেল দিতে পারেন না? শান্ত রেগে আরও এগিয়ে আসতে যেতেই ওপাশ থেকে ম্যাম আর বাকিরা ডাক দিল সবাইকে। একজোট হয়ে থাকতে বলল। এমনি কয়েকজন এদিকে আসছে আহানাকে খোঁজার জন্য। আহানার সুযোগ পেয়ে ততক্ষণে চলেও গেছে সেদিকে। শান্ত আর এখানে সময় নষ্ট করল না। নওশাদ আর রিয়াজের কাছে ফিরে গেল। মেয়েটা শুধু শুধু দিনটাই নষ্ট করে দিয়েছে আমার। রাগটাও কমাতে পারলাম না। কিরে শান্ত, কি করলি? কেলানি দিতে পারলি? না, মানুষ এসে গিয়েছিল। বাদ দে তাহলে, চল আমরাও মশাল হাতে গুহায় ঢুকি।